প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা প্রত্যেকেই অবগত আছি কোভিড-19 জনিত মহামারীর কারণে থমকে আছে দেশ, থমকে আছে পুরো বিশ্ব, পাল্টে গেছে পৃথিবী নামক গ্রহের এই বসবাসকারী মানুষদের জীবনের চিত্র, কর্মতৎপরতা। বন্ধ হয়ে আছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে পাঠদান করার জন্য সরকারি নির্দেশনার আলোকে সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আরও একবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে সুরি বংশের প্রতিষ্ঠা, শের শাহ এবং তার শাসন ব্যবস্থা। আমরা প্রথমেই শের শাহের প্রাথমিক জীবন বা উত্থান সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শের শাহের ছবি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তার জন্ম হয়েছে 1486 সালে। আমরা জানি 1483 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর জন্মগ্রহণ করেছিলেন। তার 3 বছর পরে ফরিদ খান জন্মগ্রহণ করেন 1486 সালে। তার পূর্বপুরুষদের বাসস্থান ছিল আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে। তার পিতার নাম ছিল হাসান খান সুর। শের খানের প্রকৃত নাম ছিল ফরিদ খান সুর। তার পিতা হাসান খান জৌনপুরের শাসনকর্তা যিনি ছিলেন জামাল খান। জামাল খানের অধীনে বিহারের সাসারাম, হাজিপুর এবং খাওয়াজপুরের জায়গিরদার ছিলেন। শৈশবে বৈমাত্রেয় মাতার বা সৎ মায়ের চক্রান্তের শিকার হয়ে অনেকটা বিরক্ত হয়ে তিনি তার পিতার বাসগৃহ ছেড়ে জৌনপুরে চলে যান। জৌনপুর তখনকার সময়ে শিক্ষা এবং সংস্কৃতির জন্য বেশ বিখ্যাত ছিল। সেখানে তিনি আরবি ও ফার্সি ভাষার বেশ ব্যুৎপত্তি অর্জন করেন, শিক্ষা লাভ করেন। শিল্প সংস্কৃতিতে বেশ ভালো দখল ছিল শের খানের। তো তিনি পিতার আমন্ত্রণে তার পিতার কাছে ফিরে এসে তার পিতার জায়গির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তার সৎ মায়ের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি এগুলো ছেড়ে চলে যান। পরবর্তীতে তিনি আবারও পিতার মৃত্যুর পরে রাজকীয় ফরমান বলে তিনি ফিরে আসেন এবং পিতার জায়গির যেগুলো ছিল সেগুলো পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, কৃতিত্বের সাথে এগুলো পরিচালনা করেন। পানিপথের প্রথম যুদ্ধ যেটি 1526 সালে হয়েছিল, পানিপথের প্রথম যুদ্ধের পরে তিনি বিহারের শাসনকর্তা সুলতান মুহাম্মদের অধীনে চাকরি গ্রহণ করেন। ওই চাকরিরত অবস্থায় তিনি সুলতানের সাথে একবার শিকারে গিয়েছিলেন জঙ্গলে। সেখানে একটি বাঘ হত্যা করার পরে বিহারের তখনকার সুলতান মুহাম্মদ তাকে শের খান উপাধি দিয়েছিলেন। এইভাবে ফরিদ খান সুর থেকে তিনি শের খান নামে পরিচিতি লাভ করেন। তিনি এরপরে কিছুকাল সম্রাট বাবরের অধীনেও চাকরি করেন। ওই বাবরের অধীনে চাকরি করা অবস্থায় তিনি মুঘলদের শাসন ব্যবস্থা, তাদের সামরিক ব্যবস্থা, সবলতা, দুর্বলতা এগুলি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। তার এই ধারণাগুলো, মুঘল শাসন সম্পর্কে দুর্বলতাগুলো, পরবর্তীতে মুঘল শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষের সাময়িক সময়ের জন্য আফগান শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাকে বিশেষভাবে সহযোগিতা করেছিল। পরে তিনি বাবর তার উপর বিরক্ত হলে তিনি সদল বলে সেখান থেকে পালিয়ে চলে আসেন এবং বিহারের শাসনকর্তা সুলতান মুহাম্মদের শিশুপুত্র জালাল খানের গৃহশিক্ষকের দায়িত্ব পালন করেন। বিহারের সুলতান মুহাম্মদের মৃত্যুর পর শের খান বিহারের শাসনকর্তা হয়ে বসেন। 1533 সালে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বিহার আক্রমণ করলে শের শাহের কাছে তিনি পরাজিত হন। 1534 সালে বাংলার সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহ তার পূর্বের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করার জন্য পুনরায় বিহার আক্রমণ করতে আসলে তার সাথে বিহারের সাবেক সুলতান মুহাম্মদের পুত্র জালাল খান, যিনি ইতিমধ্যেই
শের খানের অভিভাবকতে বিরক্ত হয়ে গিয়েছিলেন, তিনিও গিয়াসউদ্দিন মাহমুদ শাহের সাথে যোগ দেন। তাদের সম্মিলিত বাহিনী 1534 সালে বিহার আক্রমণ করে আবারও পরাজিত হন। ফলে শেরশাহ বিহারের একচ্ছত্র অধিপতি হিসাবে তার শাসন কার্য পরিচালনা করার সুযোগ পান। এরপরে আমরা দেখব যে কিভাবে ভারতবর্ষে মুঘল শাসনের সাময়িক ছেদ ঘটিয়ে সুর বংশ প্রতিষ্ঠা করেছিলেন শের খান। আমরা জানি যে মুঘল সম্রাট হুমায়ুন 1537 সালে চুনার দুর্গ দখল করে শের খান যখন শক্তি বৃদ্ধি করেন, 1538 সালে তিনি বিখ্যাত রোহতাস দুর্গটি দখল করে নেন শের খান। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, দুটি ছবি, এগুলো রোহতাস দুর্গের ছবি, যেটি শের খান 1538 সালে দখল করে নেন। সম্রাট হুমায়ুন 1538 সালে বাংলা দখল করে নেন। বাংলার আবহাওয়া এবং জলবায়ু তার কাছে এত ভালো লেগেছিল, তিনি এখানে 9 মাস অবস্থান গ্রহণ করেন, 9 মাস থেকে যান এবং বাংলার নাম দিয়েছিলেন তিনি জান্নাতাবাদ। সম্রাট হুমায়ুনের রাজধানী ছিল দিল্লি। একজন সুলতান বা একজন সম্রাট তার রাজধানী ছেড়ে রাষ্ট্রের একদম প্রান্ত সীমায় এসে 9 মাস অবস্থান করছিলেন এবং এখানে আরাম আয়েশ করছিলেন, যেখানে এই 9 মাসে তার প্রতিদ্বন্দ্বী শের খান ক্রমাগত শক্তি বৃদ্ধি করে যাচ্ছিলেন। এরপরে আমরা দেখি চৌসার যুদ্ধ, যেটি 1539 সালে হয়েছিল। হুমায়ুন যখন বাংলায় অবস্থান করছিলেন 9 মাস ধরে, শের খান শক্তি বৃদ্ধি করে বাংলা থেকে আগ্রায় ফেরার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, আগ্রায় ফেরার পথটা রুদ্ধ করে দেন। 1539 সালে চৌসার প্রান্তরে দুপক্ষ মুখোমুখি হয়, সেখানে হুমায়ুন চরমভাবে পরাজিত হন। জীবন বাঁচানোর জন্য তিনি গঙ্গা নদীতে ঝাঁপ দিয়েছিলেন। সম্রাট হুমায়ুন সাঁতার জানতেন না, গঙ্গা নদীতে ডুবে মরে যাওয়ার উপক্রম হলে নিজাম নামের জনৈক ভিস্তিওয়ালা তাকে উদ্ধার করেন। তার সাহায্যে নদী থেকে উদ্ধার হয়ে তিনি আগ্রায় পালিয়ে যান। এই যুদ্ধে শের খান জয়লাভ করার পরে তিনি শের শাহ উপাধি ধারণ করেন। তাহলে আমরা জানি যে তার প্রকৃত নাম ছিল ফরিদ খান। তিনি বিহারে চাকরিরত অবস্থায় একটা বাঘ হত্যা করার পরে উপাধি পান শের খান। আর 1539 সালে চৌসার যুদ্ধে জয়লাভ করার পরে তিনি শের শাহ উপাধি ধারণ করেন। আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি। এই দুটো ছবিতে চৌসার যুদ্ধে আফগান সৈন্য বা শের শাহের সৈন্যবাহিনীর অবস্থান এবং মুঘল সৈন্যবাহিনীর অবস্থান দেখানো হচ্ছে। এরপরে আমরা কনৌজের যুদ্ধ দেখতে পাচ্ছি, যে কনৌজের যুদ্ধ হচ্ছে 1540 সালে হয়েছিল। এটিকে বিলগ্রামের যুদ্ধ হয়। কনৌজের বিলগ্রামে শের শাহের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের সর্বশেষ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হন। পরাজিত হয়ে তিনি পারস্যে পালিয়ে যান এবং হুমায়ুন পালিয়ে যাওয়ার পরে শের শাহ দিল্লি এবং আগ্রার কর্তৃত্ব লাভ করেন। ফলে ভারতবর্ষে মুঘল শাসনের সাময়িক অবসান ঘটে এবং সুরি বংশের উত্থান ঘটে। আমরা জানি যে 1526 সালে ভারতবর্ষে মুঘল শাসনের সূচনা হয়েছিল এবং এটা সমাপ্তি হয়েছিল 1857 সালে। প্রায় 331 বছরের দীর্ঘ পরাক্রমশালী ঐতিহ্যবাহী মুঘল সাম্রাজ্যের মধ্যে 1540 সালে একটা সাময়িকভাবে একটা বিরতিটা নিয়েছিলেন শের শাহ। তার বংশধররা 1540 থেকে 1555 পর্যন্ত প্রায় 15 বছর শাসন করেছেন। যদিও শের শাহ 1540 থেকে 1545 মোট 5 বছর শাসন করেছিলেন। বাকি তার 10 বছর তার উত্তরাধিকাররা শাসন করলে ওটা তেমন উল্লেখযোগ্য ছিল না। কিন্তু শের শাহের এই 5 বছর ছিল মুঘলদের মোট 331 বছরের শাসন আমলের মধ্যে একটা ইন্টারাপশন ছিল, অর্থাৎ একটা বিরতি ছিল, যে বিরতি ঘটিয়েছিলেন শের শাহ। আমরা স্ক্রিনে কনৌজের যুদ্ধের অবস্থানগুলো দেখতে পাচ্ছি, যেখানে মুঘল সম্রাট হুমায়ুনের বাহিনীর সাথে শের শাহ আফগান দলপতি শের শাহের বাহিনীর অবস্থানগুলো দেখানো হচ্ছে, কনৌজের যুদ্ধের অবস্থান। এবং আমরা যেটা বলেছি, মূলত কনৌজের যুদ্ধে জয়লাভ করার পরেই
হুমায়ুন পালিয়ে যান পারস্যে এবং শের শাহ ভারতবর্ষের অধিপতি হিসাবে মুঘল সাম্রাজ্যের একটা বিরতি দিয়ে অবসান ঘটিয়ে সাময়িকভাবে আফগান বংশের সূচনা করেন। দিল্লি এবং আগ্রার অধিপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে শের শাহ হুমায়ুনকে তাড়া করতে যান। তাড়া করতে গিয়ে তিনি পাঞ্জাব দখল করে নেন। তার সেনাপতিগণ সিন্ধু এবং মুলতানও দখল করে নেন। 1541 সালে তিনি বাংলার বিদ্রোহ দমন করেন। 1542 সালে তিনি মালব জয় করেন। 1543 সালে তিনি রায়সিন দুর্গ দখল করেন। রায়সিন দুর্গটি আধুনিক ভারতের ভোপালের প্রায় 27 মাইল দক্ষিণে অবস্থিত যে বিখ্যাত রায়সিন দুর্গ, তিনি এটি দখল করেন। দীর্ঘদিন অবরোধ করার পর তিনি বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ জয় করেন এবং আমরা পরবর্তী দেখব এই কালিঞ্জর দুর্গ জয় করতে গিয়ে শের শাহ মূলত মৃত্যুবরণ করেছিলেন। আমরা স্ক্রিনে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এটি হচ্ছে শের শাহের শাসনামলে ভারতবর্ষের মানচিত্র। এই মানচিত্রের মাঝখানে হালকা গোলাপি রঙের লাল বিন্দু বিন্দু দেওয়া জায়গাগুলো, যেটা চিহ্নিত করা যে অংশটা আছে, এটি হচ্ছে ভারতবর্ষ শের শাহের শাসনামলে তার সাম্রাজ্যের অংশটা। এখানে আমরা দেখতে পাচ্ছি মুলতান থেকে শুরু করে গৌড় পর্যন্ত, হাজিপুর গৌড় পর্যন্ত পুরো এই বিশাল অঞ্চল ভারতবর্ষ, এই বিশাল অঞ্চলটা যেটি শের শাহের অধীনে ছিল। আমরা মানচিত্রে গোলাপি রঙের যে অংশটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শের শাহের রাজত্বের অংশ ভারতবর্ষের অবস্থা। এরপরে আমরা শের শাহের শাসন ব্যবস্থা নিয়ে মূলত আলোচনা করতে চলব। শের শাহকে ভারতবর্ষের রাজনৈতিক শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। মূলত তার শাসন সংস্কার সমূহ ছিল আকবরের শাসন ব্যবস্থার পথ প্রদর্শক। আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা জানি যে ইতিমধ্যে জানি যে ভারতবর্ষে মুঘলদের মধ্যে শাসন ব্যবস্থার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সম্রাট আকবরকে, অথচ আকবরের শাসন ব্যবস্থার পথ প্রদর্শক ছিলেন এই শের শাহ। শের শাহের শাসন ব্যবস্থা ছিল সমাজতন্ত্র, গণতন্ত্র, আমলাতন্ত্র ও স্বৈরতন্ত্রের উপর ভিত্তি করে একটা নির্ভরশীল রাজতন্ত্র। আমরা জানি যে শের শাহ মূলত তিনি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার পথ প্রদর্শক ছিলেন, কিন্তু তার লক্ষ্য ছিল জনকল্যাণকর, অর্থাৎ জনকল্যাণকামী একজন স্বৈর শাসক ছিলেন তিনি। মানে সার্বভৌমত্বটা তার কাছে থাকবে, কর্তৃত্বটা তার কাছে থাকবে, কিন্তু তার শাসন ব্যবস্থা হবে জনকল্যাণমূলক। এই নীতির উপর ভিত্তি করে তিনি তার শাসন ব্যবস্থাটা গড়ে তুলেছিলেন। তো মূলত তিনি তার জনগণের ইচ্ছা ও সমর্থনের উপর ভিত্তি করে তার কার্য পরিচালনা করতেন। আমরা শের শাহের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যদি দেখি, তিনি তার শাসন কার্যের সুবিধার জন্য 4টি বা 6টি কেন্দ্রীয় বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। এগুলোকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি: দিওয়ানি ওজারত, দিওয়ানি আরিজ, দিওয়ানি রিসালত, দিওয়ানি ইনসা, দিওয়ানি কাজা, দিওয়ানি বারিদ। এই 6টি বিভাগ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলতে চাই। প্রথমে আমরা আসব দিওয়ানি ওজারত নিয়ে একটু কথা বলতে চাই। এটি হচ্ছে অর্থ বিভাগ। এর প্রধানকে ওয়াজির বলা হতো। মূলত তিনি রাজস্ব বিভাগের প্রধান ছিলেন। রাষ্ট্রীয় আয় ব্যয় নিরূপণ করা ছিল এই বিভাগের কাজ। এছাড়া অপরাপর অন্যান্য বিভাগগুলোকেও তিনি তদারকি করতেন। শের শাহ নিজে এই বিভাগের তদারকি দেখাশোনা করতেন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়াদি ব্যাপারে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। দিওয়ানি আরিজ, এটি হচ্ছে সামরিক বিভাগ। এর বিভাগের প্রধানকে আরজি মামালিক বলা হতো। সৈন্য সংগ্রহ, প্রশিক্ষণ, এদের বেতন ভাতা প্রদান করা ছিল এই বিভাগের মূল কাজ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে দিওয়ানি রিসালাত। এটি হচ্ছে পররাষ্ট্র বিভাগ। ফরেন রিলেশন মেনটেন করা হতো এই বিভাগ থেকে। একজন বিদেশ বিষয়ক মন্ত্রী এটার দায়িত্বে ছিলেন। বৈদেশিক দূতদেরকে অভ্যর্থনা জানানো, বিদেশের বিভিন্ন শক্তিশালী দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা ছিল তার দায়িত্ব। এই বিভাগের যিনি মন্ত্রী ছিলেন তিনি মুতাসিবের মতো দান খরাত ও অন্যান্য ধর্মীয় কাজসমূহ তদারকি করতেন। এরপরে ছিল দিওয়ানি ইনসা। দিওয়ানি ইনসা হচ্ছে রাষ্ট্রীয় ফরমান বিভাগ। একজন মন্ত্রী এটার দায়িত্ব ছিলেন। এই বিভাগের মূল কাজ ছিল প্রাদেশিক শাসনকর্তা সহ
অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সাথে পত্র যোগাযোগ স্থাপন, রাজকীয় ফরমান করা, ফরমান সমূহে ড্রাফট করা, বিধিবিধান সমূহ সংরক্ষণ করা ইত্যাদি ছিল এই দপ্তরের কাজ। এর পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটাও পালন করতেন। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে দিওয়ানি কাজা, এটি হচ্ছে বিচার বিভাগ। কাজিউল কুজ্জাতকে ছিলেন এই বিভাগের প্রধান, তিনি কেন্দ্রীয় বিচার কাজ পরিচালনা করতেন, প্রাদেশিক বিচারকদের বিচার কাজ তদারকি করতেন এবং প্রাদেশিক কাজীরা যে বিচার রায় প্রদান করতেন তার আপিল শুনানি গ্রহণ করতেন তিনি প্রধান বিচারপতি হিসাবে। এটি ছিল দিওয়ান ই কাজা বা বিচার বিভাগের কাজ। দিওয়ান ই বারিদ, এটি ছিল মূলত ডাক বিভাগ। সাহিব আল বারিদ ছিলেন এই বিভাগের প্রধান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সংগ্রহ করা, সম্রাটকে জানানো সময় মতো, এই ছিল এগুলো মূলত কাজ। এর পাশাপাশি গুপ্তচরের কাজ বৃত্তির কাজটাও এই বিভাগ পরিচালনা করত। এই 6টি প্রধান বিভাগ ছাড়াও শেরশাহ রাজকীয় গৃহস্থালী কাজকর্মসমূহ সম্পাদন করার জন্য একটি বড় দপ্তর প্রতিষ্ঠা করেন। এর প্রধান কর্মকর্তাকে খানি সামান বলা হতো। এছাড়া রাজকীয় দ্রব্য সামগ্রী ক্রয় করা, শাহী অতিথিদেরকে আপ্যায়ন করার জন্য থাকার আয়োজন করাও ছিল এই বিভাগের কাজ। এছাড়াও তিনি মেরি আতিক নামে সামরিক বিভাগের একজন পদস্থ কর্মকর্তার পদ সৃষ্টি করেন। সদর ও সুদূর বা ধর্মীয় বিভাগের প্রধান নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেন। ধর্মীয় বিভাগসমূহ দেখা এবং পরিচালনা করা ছিল এই বিভাগের কাজ। মুহতাসিব পদ সৃষ্টি করা ছিল শেরশাহের শাসন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। নৈতিক বিষয়াদি সমূহ দেখাশোনা করা, তত্ত্বাবধান করা ইত্যাদি মুহতাসিবের কাজ ছিল, এগুলো দেখা করা। বাজার ব্যবস্থা মনিটর করার জন্য তিনি বিভিন্ন অফিসার নিয়োগ করেছিলেন। এইগুলো ছিল মূলত শেরশাহের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিভিন্ন দিক। প্রাদেশিক শাসন ব্যবস্থা, শেরশাহ তার সাম্রাজ্যকে মোট 47টি সরকারে বিভক্ত করেছিলেন। প্রত্যেকটি সরকারকে আবার কয়েকটি পরগনায় বিভক্ত করেন। এখন পরগনা বলতে কি বোঝায় এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটু মতভেদ আছে। যেমন ঐতিহাসিক আব্বাস শিরওয়ানির মতে প্রায় 1,13,000 পরগনা ছিল, কিন্তু ঈশ্বরী প্রাসাদের মতে এতগুলো পরগনা থাকা তখন সম্ভব ছিল না। তার মতে গ্রামগুলোকেই মূলত পরগনা বলা হতো। প্রত্যেক পরগনায় বেশ কয়েকজন শাসক ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। যেমন শিকদার, তিনি পরগনার প্রধান শাসনকর্তা ছিলেন। আমিন ছিলেন, কোষাধ্যক্ষ ছিলেন, তাকে ফুতাহাদার বলা হতো। মুনসেফ ছিলেন, হিন্দু ও ফরাসি ভাষার লেখক ছিলেন। তো এর মধ্যে শিকদারকে পরগনার প্রধান শাসনকর্তা বলা হয়। আবার তিনি বিদ্রোহ দমন করতেন এবং রাজস্ব আদায়ের ব্যাপারে সহযোগিতা করতেন। এছাড়া আমিন যিনি ছিলেন তিনি পরগনার সর্বোচ্চ বেসামরিক কর্মকর্তা ছিলেন। রাজস্ব নির্ধারণ করা এবং রাজস্ব আদায় করা ছিল এই শিকদারের কাজ, শিকদার নয় আমিনের কাজ। এবং তিনি প্রয়োজনে শিকদারের নিকট থেকে সামরিক সহযোগিতা গ্রহণ করতেন এই সমস্ত কাজকর্ম সম্পন্ন করার বিষয়ে। ফুতাহাদার যিনি ছিলেন কোষাধ্যক্ষ, তিনি ছিলেন রাজকীয় তহবিলের সংরক্ষক। এছাড়া শেরশাহ কিছু লেখক নিযুক্ত করেছিলেন, এদেরকে কারকুন বলা হয়। এর বাইরে শেরশাহ গ্রামগুলোকে স্বায়ত্তশাসন দিয়েছিলেন। তিনি গ্রাম পঞ্চায়েত গঠন করেছিলেন। গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠন করা হতো এবং গ্রাম পঞ্চায়েত মূলত গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, জনসচেতনতা, গ্রামের প্রহরার ব্যবস্থা করা, জনকল্যাণমূলক কাজগুলো গ্রাম পঞ্চায়েত করে থাকতো। এবং প্রত্যেক গ্রামে একজন করে রাজস্ব আদায়কারী, তাকে মুকাদ্দাম বলা হতো। জমির হিসাব রক্ষাকারী, তাকে পাটোয়ারি বলা হতো। গ্রামীণ চৌকিদার তিনি নিযুক্ত করেছিলেন। এরপরে আমরা দেখতে চাই যে শেরশাহর ভূমি রাজস্ব ব্যবস্থা বা রাজস্ব সংস্কার। শেরশাহকে ভারতবর্ষের ভূমি রাজস্ব ব্যবস্থার জনক বলা হয়। আমরা পরবর্তীতে দেখব আকবরের রাজস্ব মন্ত্রী তোডরমল রাজস্ব ভূমি সংস্কার করে, রাজস্ব সংস্কার করে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। আসলে এটা প্রবর্তক ছিলেন মূলত শেরশাহ। শেরশাহ ভারতবর্ষের ক্ষমতায় আসীন হওয়ার আগে কানগো নামক কর্মচারীর মৌখিক বিবরণের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করা হতো। শেরশাহই সর্বপ্রথম ভারতবর্ষে ভূমি জরিপ করার ব্যবস্থা করেছিলেন। জমির মান অনুযায়ী রাজস্ব নির্ধারণ করতেন।
এককভাবে ঢালাওভাবে কোনো রাজস্ব নির্ধারণ করেছে। যে ভূমিতে যে পরিমাণ উর্বরতা ছিল, যে পরিমাণ ফসল উৎপাদন হতো, সে অনুযায়ী তিনি রাজস্ব নির্ধারণ করতেন। এটা ছাড়া তিনি রাজস্বর পরিমাণ নির্ধারণ করে দিয়েছিলেন, এটা উৎপাদিত ফসলের 3/1 অথবা 4/1 নগদ অর্থ দিয়ে বা উৎপাদিত ফসল দিয়ে এটা পরিশোধ করা যেত। এটা ছাড়াও তিনি কৃষকদের সহযোগিতা করার জন্য একটা বীমা তহবিল গঠন করেছিলেন। অর্থাৎ কৃষকরা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে বা দুর্যোগকালীন সময়ে আপদকালীন বিপদে পড়তেন, তাদেরকে সহযোগিতা করা হতো এই তহবিল থেকে। রায়তরা বিঘা প্রতি 250 শস্য প্রদান করে এই তহবিল গঠন করত। এরপরে শেরশাহ যেটা করেছিলেন, তার ইতিহাস বিখ্যাত যেটা কীর্তি, সেটি হচ্ছে কবুলিয়াত পাট্টা। এটি হচ্ছে আসলে সরকারের সাথে কৃষকদের একটা সমঝোতা দলিল। এই দলিল অনুযায়ী কৃষক তার অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত দিত, আর সরকার জমির উপর কৃষকের সত্যটা স্বীকার করে নিয়ে তাকে পাট্টা দিত। এর মধ্য দিয়ে ভারতবর্ষের ইতিহাসে কৃষকরা প্রথমবারের মতো জমির উপর তাদের অধিকার বা স্বীকৃতি পেয়েছিল। তো এরপরে আমরা দেখতে চাই যে মুদ্রা ও শুল্ক নীতি। শেরশাহ ভারতবর্ষের পুরাতন মুদ্রানীতিকে সংস্কার করে নতুন মুদ্রানীতি চালু করেছিলেন। তিনি আশরাফি নামক স্বর্ণ মুদ্রা, রুপিয়া নামক রৌপ্য মুদ্রা, দাম নামের তাম্র মুদ্রা বা তামার মুদ্রা চালু করেছিলেন। এছাড়া তিনি আদুলি, সিকি, 1 আনা, 2 আনা এই ধরনের খুচরা মুদ্রা প্রচলন করেছিলেন। আমরা স্ক্রিনে বেশ কয়েকটি মুদ্রার ছবি দেখতে পাচ্ছি। এগুলো ভারতবর্ষে শেরশাহ যে মুদ্রাগুলোর প্রচলন করেছিলেন সেগুলো। এটা ছাড়াও এই সকল মুদ্রাতে সুলতানের নাম, টাকশালের নাম, মুসলিম জাহানের খলিফার নাম এগুলো অঙ্কিত থাকতো। এবং পরবর্তীতে মুঘলরা যে মুদ্রানীতি প্রচলন করেছিলেন, ব্রিটিশরা যে ধরনের মুদ্রানীতি ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করার পর প্রচলন করেছিলেন, এগুলো সবকিছু শেরশাহর মুদ্রানীতি থেকে নিয়ে অনুসরণ করে এই পরবর্তীতে মুঘলরা এবং ব্রিটিশরা ভারতবর্ষে তাদের মুদ্রানীতি চালু করেছিল। অর্থাৎ ভারতবর্ষে মুদ্রানীতির ক্ষেত্রে, প্রচলনের ক্ষেত্রে জনক বলা যায় শেরশাহকে। সামরিক সংস্কার। শেরশাহ একটা বিশাল সেনাবাহিনী পোষণ করতেন ভারতবর্ষে তার নিয়ন্ত্রণটা ধরে রাখার জন্য। এই সেনাবাহিনীকে তিনি ছোট ছোট ভাগে ভাগ করেছিলেন। এগুলোকে ফৌজ বলা হতো, আর ফৌজের যিনি প্রধান তাকে ফৌজদার বলা হতো। তার একটা সামরিক সংস্কারের মধ্যে অবিস্মরণীয় কীর্তি হচ্ছে তিনি দাগ এবং চেরা প্রবর্তন করেছিলেন। দাগ হচ্ছে, এটাকে ব্র্যান্ডিং অফ হর্সেস বলা হয়, অর্থাৎ যুদ্ধে যে ঘোড়াগুলো অংশগ্রহণ করতো এগুলোকে দাগ দিয়ে রাখা হতো। আর সৈন্যদের বিবরণ সংবলিত একটা তালিকা তিনি করেছিলেন, এটাকে চেরা বলা হতো। এর মধ্য দিয়ে তিনি সেনাবাহিনীর মধ্যে দুর্নীতি প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলেন। শেরশাহের সেনাবাহিনীতে প্রায় 1.5 লক্ষ সৈন্য ছিল, 300 থেকে 500 হাতি বা হস্তি ছিল, প্রায় 25,000 পদাতিক বাহিনী ছিল। দিওয়ানি আরিজ নামক দপ্তর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ করত। পুলিশি ব্যবস্থা ও গুপ্তচর প্রথা। রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য ভারতবর্ষের ইতিহাসে শেরশাহই সর্বপ্রথম একটা পুলিশ বাহিনী গঠন করেন। পুলিশ বাহিনীর প্রধানকে কোতোয়াল বলা হতো। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবাদ গোপনে সংগ্রহ করা এবং সেগুলো রাজধানীতে সম্রাটের কাছে পৌঁছানোর জন্য শেরশাহ গুপ্তচর প্রথার প্রবর্তন করেছিলেন। বিচার ব্যবস্থা। শেরশাহ আধুনিক ভারতবর্ষে নিরপেক্ষ বিচার ব্যবস্থার প্রবর্তক ছিলেন। পরগনায় যিনি আমিন ছিলেন তিনি দেওয়ানি মামলা পরিচালনা করতেন। কাজী এবং মীর আদল ফৌজদারি মামলাসমূহের বিচার করতেন। প্রদেশের যিনি প্রধান বিচারপতি তাকে মুনসেফান বলা হতো বা এই নামে তিনি পরিচিত ছিলেন। বিচার বিভাগের যিনি প্রধান, বিচার বিভাগের সর্বোচ্চ স্তরে অবস্থান করতেন স্বয়ং শেরশাহ, অর্থাৎ প্রধান বিচারপতির পরেও বিচার বিভাগের সার্বিক নিয়ন্ত্রণ শেরশাহ নিজের হাতে রেখেছিলেন। শিক্ষা ব্যবস্থার সংস্কার। শেরশাহ ভারতবর্ষে উদার ও ধর্মসহিষ্ণু শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। হিন্দু মুসলিম প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারত। হিন্দুরা সংস্কৃত ভাষায়, মুসলমানরা আরবি ও ফার্সি ভাষায় শিক্ষা লাভ করতে পারত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নামে সম্পত্তি ওয়াকফ করে দেওয়া ছিল। এই ওয়াকফকৃত সম্পত্তি থেকে প্রতিষ্ঠানগুলো যে আয় পেত, সে আয় দিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই ব্যবস্থা শেরশাহ করে দিয়েছিলেন। যাতায়াত ব্যবস্থা।
যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ ভারতবর্ষে একটা বিপ্লবাত্মক বা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি অসংখ্য সড়ক নির্মাণ করেছিলেন। মূলত 3টি কারণে তিনি এই সড়কগুলি নির্মাণ করেছিলেন। 1 নম্বর কারণ সেটি হচ্ছে সেনাবাহিনী, তার সেনাবাহিনী যাতে দ্রুত ভারতবর্ষের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলাচল করতে পারে, বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে পারে, এই জন্য তিনি সড়ক নির্মাণ করেছিলেন। দ্বিতীয় যে কারণটি ছিল, ডাক বিভাগের কার্যক্রম যাতে সহজভাবে সাবলীলভাবে চালিত হতে পারে, এই জন্য তিনি অসংখ্য সড়ক নির্মাণ করেছিলেন। এবং 3 নম্বর যে কারণটি ছিল সেটি হচ্ছে জনসাধারণের চলাচলের সুবিধার জন্য। এরপরে আমরা দেখব গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটি সড়কে আজম নামে পরিচিত। শেরশাহ যে কীর্তিগুলোর জন্য ভারতবর্ষের ইতিহাসে অক্ষয় হয়ে আছেন, অক্ষয় হয়ে থাকবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটি প্রায় 1500 ক্রোশ লম্বা ছিল। আমরা সাধারণত হিসাব জেনে থাকি প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে 1 ক্রোশ। বাংলাদেশের সোনারগাঁ থেকে পাঞ্জাবের সিন্ধু পর্যন্ত বিস্তৃত ছিল এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছি, একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে লাল দাগ দিয়ে সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ম্যাপটা দেখানো হয়েছে, কোন কোন রুট দিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কাবুল থেকে শুরু করে কলকাতা হয়ে বাংলাদেশের সোনারগাঁ পর্যন্ত বিস্তৃত ছিল এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবি স্ক্রিনের নিচে বাম কোনায়, সেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সারফেসটা কেমন ছিল সেটা দেখা যাচ্ছে। আর 3 নম্বর যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে তখনকার সময় কিভাবে চলাচল করত। আমরা জানি যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের ভিতরে এই 1500 ক্রোশ লম্বা এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সড়কে আজমের বিভিন্ন জায়গায় শেরশাহ অসংখ্য সরাইখানা নির্মাণ করেছিলেন। এই সরাইখানাগুলো মাল্টিপল পারপাসে ইউজ হতো। যেমন প্রত্যেকটা সরাইখানায় সাধারণ জনগণ, পথিক, ভ্রমণকারী, সেনাবাহিনীর সদস্যরা, গুপ্তচর বাহিনীর সদস্যরা সেখানে বিশ্রাম নিতে পারত। প্রত্যেকটা সরাইখানা ডাক চৌকি হিসেবে ব্যবহার করে। এখন যেরকম এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিসে পোস্টালগুলো নিয়ে যাওয়া হতো, ট্রান্সফার করে ফরওয়ার্ড করে দেওয়া হতো, তখনকার সময় শেরশাহর সময় এই সরাইখানাগুলো পোস্টাল নিউজগুলো এক সরাইখানা থেকে আরেক সরাইখানায় ট্রান্সফার করা, ফরওয়ার্ড করার কাজে ব্যবহার করা হতো। এবং প্রত্যেকটা সরাইখানায় সবসময় তাজা ভালো মানের ঘোড়া মজুদ রাখা হতো, যাতে গুপ্তচর বাহিনীর সদস্যরা, সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দ্রুত চলাচলের জন্য সরাইখানায় গিয়ে ঘোড়া পরিবর্তন করে তরতাজা ঘোড়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। শেরশাহের মৃত্যু 1545 সালের 22 মে কালিঞ্জ দুর্গ অভিযানকালে বারুদের গুদামের বিস্ফোরণে সৃষ্ট যে আগুন হয়েছিল, সে আগুনের ঝলসে শেরশাহ মারা গিয়েছিলেন। আমরা স্ক্রিনে একটা সমাধিসৌধ দেখতে পাচ্ছি। এটি বিহারের সাসারামে অবস্থিত শেরশাহের সমাধিসৌধ, দৃষ্টিনন্দন একটি স্থাপনা। এর দ্বিতীয় যে ছবিটি দেখা যাচ্ছে এর ভিতরে শেরশাহর সমাধি ক্ষেত্রটা রয়েছে। এই ছিল শেরশাহ নিয়ে আমাদের আলোচনা। যারা সৃজনশীল পরীক্ষার্থী আছো তারা তাদের সৃজনশীল উদ্দীপক হয় শেরশাহকে নিয়ে। তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে সাময়িকভাবে স্থগিত করে একটা আফগান শাসন বা সুরি বংশ প্রতিষ্ঠা করেছিলেন, এবং ভারতবর্ষে তিনি প্রশাসনিক ক্ষেত্রে অনেকগুলো নতুন নতুন সিস্টেম চালু করে অক্ষয় হয়ে আছেন। তোমাদের পরীক্ষায় উদ্দীপক যদি হয় কোনো রূপক কাল্পনিক চরিত্র দিয়ে যদি বলা হয় যে তিনি বিশাল একটা সাম্রাজ্যের বা রাজবংশকে সাময়িকভাবে স্থগিত করে নিজের বংশ প্রতিষ্ঠা করেছিলেন, অবশ্যই সেটা শেরশাহকে ইঙ্গিত করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সংস্কারগুলোর কথা বলা হবে। শুধু প্রশাসনিক সংস্কার কথা বলা হলে সেটা আবার আকবরের দিকে চলে যাবে। আমরা এই দুটো জিনিস মাথায় রাখবো। শেরশাহর 1 নম্বর হচ্ছে তিনি মুঘল সাম্রাজ্যকে সাময়িকভাবে স্থগিত করে তার স্থলে সুরি বংশ প্রতিষ্ঠা করেছেন, এবং দ্বিতীয় প্রশাসনিক সংস্কার করেছিলেন। আর অনার্স দ্বিতীয় বর্ষ ইসলামের ইতিহাস বিষয়ের এবং ডিগ্রি পাসকোর্স দ্বিতীয় বর্ষের যারা আছো, তোমাদের বড় প্রশ্ন এসে থাকে যে শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আর সৃজনশীল পরীক্ষার্থীদের জন্য অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। সেখানে শেরশাহের দাগ ও চেরা নিয়ে আসতে পারে, কবুলিতি ও পাট্টা বলতে কি বোঝায় এটা নিয়ে আসতে পারে। তারপরে হচ্ছে সড়কে আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নিয়ে প্রশ্ন হয় অনুধাবনমূলক প্রশ্নে। একই বিষয়গুলো নিয়ে আবার ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের খ বিভাগে তোমাদের 4 নম্বরের প্রশ্ন যেগুলো হয় সেখানে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন হতে পারে। তো শিক্ষার্থীরা, আশা করি শেরশাহ নিয়ে তোমাদেরকে যে আজকে যে আলোচনা, সে আলোচনা থেকে তোমরা সহায়তা নিয়ে পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিয়ে শেরশাহ শাসন ব্যবস্থা নিয়ে নিজেদের প্রস্তুতি গ্রহণ করবে। আশা করি আল্লাহর রহমতে
দোয়া করি আল্লাহ তোমাদের আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ আমাদের সবাইকে আবার ক্লাসরুমে যে স্বাভাবিক এনভায়রনমেন্ট বা পরিবেশ, সেখানে গিয়ে শ্রেণীকক্ষে গিয়ে ক্লাস নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন। মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করে পরবর্তী ক্লাসে আবারও তোমরা আমার সাথে থাকবে এই প্রত্যাশা শেষ করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।